সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। করোনার প্রকোপ কিছুটা কমে যাওয়ায় তোমাদের জাতীয় ভার্সিটির অধীনে যে পরীক্ষাগুলি রয়েছে সেই পরীক্ষাগুলির ইতিমধ্যেই তোমরা দেখছো বিভিন্ন ইয়ারে রুটিন দিয়েছে এবং তোমাদের পরীক্ষা আসন্ন। কাজেই তোমরা অবহেলা না করে পরীক্ষা যাতে ভালো হয় সেজন্য তোমরা পড়াশোনা করো এবং প্রত্যেকটি শিক্ষকের ক্লাসগুলি তোমরা ভালোভাবে ক্লাসগুলি দেখো এবং যাতে তোমাদের পরীক্ষাটি ভালো হয়। তো আজকের এই ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। যথারীতি তোমাদের সাথে রয়েছি জেবিন আক্তার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, এমসি কলেজ, সিলেট। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আজকে প্যারেটো কাম্যতা কি, প্যারেটো কাম্যতার প্রান্তিকতার তিনটি শর্ত ব্যাখ্যা করো। প্যারেটো কাম্যতা কি, প্যারেটো কাম্যতার প্রান্তিকতার তিনটি শর্ত ব্যাখ্যা করো। তো প্যারেটো কাম্যতার আমরা প্রথমেই দেখব যে প্যারেটো কাম্যতা কাকে বলে বা প্যারেটো অপটিমালিটি। আমরা ওয়েলফেয়ার ইকোনমিক্সের যে অধ্যায়টা, সেই অধ্যায়ের আমরা আজকে প্যারেটো অপটিমালিটি নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা প্যারেটো অপটিমালিটি কাকে বলে, পরের অংশ দেখব যে আমরা প্যারেটো মার্জিনাল কন্ডিশনস ফর প্যারেটো অপটিমালিটি। এই প্রশ্নটি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই প্রশ্নটি তোমরা আজকের যে ভিডিওর ক্লাসটা, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রশ্নটি এতটা সংক্ষিপ্ত না, যার জন্য আমি দুটি ক্লাসে তোমাদের এই প্রশ্নটি আলোচনা করব। আজকে আমরা যে অংশটুকু আলোচনা করব সেই আলোচনা অংশে আমরা চলে যাচ্ছি। প্রথমেই প্রশ্নের প্রথম অংশটা ছিল যে প্যারেটো কাম্যতা বা প্যারেটো অপটিমালিটি বলতে কি বোঝো। তো প্যারেটো অপটিমালিটি যে অকল্যাণ অর্থনীতির সাথে আমরা যে বিষয়টা দেখি, যে কল্যাণ অর্থনীতির সাথে প্যারেটো, মার্শাল, ফিগো, ক্যালডর, হিক্স আরো অনেক অর্থনীতিবিদের নাম জড়িত। তো বিভিন্ন অর্থনীতিবিদের নাম কল্যাণ অর্থনীতির সাথে জড়িত থাকলেও কল্যাণ সম্পর্কে প্যারেটোর বক্তব্যটাই মূলত অনেক বেশি আলোচিত, সমালোচিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য তার নামের সাথেই সম্পর্ক রেখে প্যারেটো কল্যাণ তথ্য নামে আলাদা অধ্যায়ের সৃষ্টি হয়েছে। কেন এটা প্যারেটো অপটিমালিটি? যে কল্যাণ অর্থনীতির সাথে অনেক অর্থনীতিবিদের নামই জড়িত, কিন্তু বেলফ্রেডু যেটা, যে ওনার নাম হচ্ছে মূল নাম হচ্ছে ভেলফ্রেডু প্যারেটো। তো উনি কল্যাণ অর্থনীতি সম্পর্ক যে বক্তব্য করেন বা যে বক্তব্য দেন, সেই বক্তব্যটি বেশি আলোচিত, সমালোচিত হয়েছে। সেই জন্য তার নামানুসারে বা তার নামের সাথে সম্পর্ক রেখে প্যারেটো কল্যাণ তত্ত্ব নামে আলাদা অধ্যায়ে সৃষ্টি হয়েছে। তো প্যারেটো অপটিমালিটি বা প্যারেটো যে কল্যাণ তথ্যটা, সেই কল্যাণ তথ্যই কিন্তু প্যারেটো অপটিমালিটি নামে পরিচিত। তাহলে প্রথমেই আমরা দেখব যে প্যারেটো অপটিমালিটি কাকে বলে বা প্যারেটো কাম্যতা কি।
তো প্যারেটো কাম্যতা বলতে সমাজের এমন একটি অবস্থাকে বোঝায় যেখানে পৌঁছানোর পর উপাদান উৎপন্নের পুনর্বন্টনের ধারা কোনো ব্যক্তির ক্ষতি না করে অপর কোনো ব্যক্তির কল্যাণ বৃদ্ধি করা যায় না। অর্থাৎ কাম্যতা বলতে সমাজের এমন একটা অবস্থাকে বোঝায় যেখানে পৌঁছানোর পর উপাদান উৎপন্নের পুনর্বন্টনের ধারা কোনো ব্যক্তির ক্ষতি না করে অপর কোনো ব্যক্তির কল্যাণ বৃদ্ধি করা যায় না। অন্যভাবে বলা যায় অর্থনীতির যে অবস্থায় পৌঁছানোর পর আর কোনোভাবেই একজনের ক্ষতি না করে অপর একজনের কল্যাণ বা উপকার করা যায় না, সেই অবস্থাটাকে বলে কাম্য অবস্থা বা অপটিমালিটি। এরূপ কাম্য অবস্থাকে আবার প্যারেটো কাম্য অবস্থা বা প্যারেটো অপটিমালিটি বলা হয়। অর্থনীতি প্যারেটো অপটিমালিটিটা হচ্ছে এমন একটি অবস্থা যেখানে পৌঁছানোর পর উপাদান উৎপন্নের পুনর্বন্টনের ধারা কোনো ব্যক্তির ক্ষতি না করে অপর কোনো ব্যক্তির কল্যাণ করা যায় না, অথবা যে অর্থনীতির এমন একটি অবস্থা যেখানে পৌঁছানোর পর আর কোনোভাবেই একজনের ক্ষতি না করে অপর একজনের কল্যাণ করা যায় না, সেই অবস্থাটাকেই বলা হয় তাকে প্যারেটো কাম্যতা। একটা উদাহরণ দেখো যে প্যারেটো একটা উদাহরণের একটা উদাহরণের সাহায্যে তিনি বুঝিয়েছেন যে মনে করি এ এবং বি অর্থনীতি দুটি অবস্থা নির্দেশ করে। এ এবং বি অর্থনীতি কি করে? দুটি অবস্থা নির্দেশ করে। সম্পদের পুনর্বন্টন দ্বারা এ থেকে বি অবস্থানে, সম্পদের পুনর্বন্টন দ্বারা এ থেকে সম্পদের পুনর্বন্টন ধারা এ থেকে কি হয়? বি অবস্থানে পৌঁছালে যদি একজনের ক্ষতি হয় এবং অপর একজনের কল্যাণ বৃদ্ধি পায়, তবে প্যারেটো এর মধ্যে এ অবস্থানই সর্বোচ্চ কল্যাণ বা কাম্য অবস্থা। এ এবং বি হচ্ছে, মনে করি এ এবং বি হচ্ছে অর্থনীতি দুটি অবস্থা নির্দেশ করে। সম্পদের পুনর্বন্টনের ধারা এ অবস্থান থেকে যদি বি অবস্থানে পৌঁছানোর ফলে যদি একজনের ক্ষতি হয় এবং অপর একজনের কল্যাণ বৃদ্ধি পায়, তবে প্যারেটোর মতে সেটা কি? এই এ অবস্থানটাই হবে তখন কল্যাণ বা কাম্য অবস্থা। আবার এ থেকে বি অবস্থানে পৌঁছালে যদি কারোর ক্ষতি না হয় অথচ অন্তত একজনের উপকার হয়, অর্থাৎ কারোর ক্ষতি হবে না, অন্তত একজনের উপকার হবে, অর্থাৎ আরেকজনের অবস্থা স্থির থাকলেও একজনের অবস্থা পূর্বের জায়গা স্থির থাকবে এবং আরেকজনের অবস্থার উন্নতি হবে বা আরেকজনের উপকার হবে, সেই যদি হয় তবে এক্ষেত্রে বি অবস্থানটি কাম্য বলে বিবেচিত হবে। তাহলে আমরা এখানে এ এবং বি দুটি অর্থনীতির দুটি অবস্থা যদি ধরে নেই, তাহলে সম্পদের পুনর্বন্টনের ধারা এ থেকে বিতে যদি অবস্থান করি, এর ফলে যদি একজনের ক্ষতি হয় এবং অপরজনের কল্যাণ বৃদ্ধি পায়, তবে প্যারেটোর মতে হচ্ছে কি? তাহলে এ অবস্থানটাই হচ্ছে কল্যাণ অবস্থা। আবার আমরা যদি চিন্তা করি যে এ থেকে বি পর্যন্ত পৌঁছালে যদি কারোই কোনো ক্ষতি না হয় অথচ অন্তত একজনের উপকার হয়, তবে বি অবস্থানটি কাম্য বলে বিবেচিত হবে। তার মানে হচ্ছে আমরা এ থেকে যখন বিতে পৌঁছাবো তখন এ বি এবং কারোই ক্ষতি হবে না, এ তার আগের অবস্থায় থাকবে, স্টেবল থাকবে, এবং বি অবস্থানে পৌঁছানোর পর বির উপকার হবে। তাহলে এই ক্ষেত্রে প্যারেটোর মতে বি অবস্থানটাই হচ্ছে কাম্য অবস্থা। তাহলে সেই অবস্থাটা কি বলা হয়? তাকে প্যারেটো অপটিমালিটি। অর্থাৎ সম্পদের পুনর্বন্টনের ধারা কোনোভাবেই একজনের ক্ষতি না করে অপরজনের কল্যাণ বৃদ্ধি করা যায় না, যে অবস্থায়, সেই অবস্থাটাই হচ্ছে প্যারেটো অপটিমালিটি। এই প্যারেটো অপটিমালিটির কতগুলি অ্যাসাম্পশন বা অনুমিত শর্ত রয়েছে। এই প্যারেটো অপটিমালিটির
কতগুলি অনুমিতি বা শর্ত রয়েছে। সেই অনুমিতি বা শর্তগুলি আমরা যদি দেখি যে কতগুলো শর্ত বা অনুমিতির উপর ভিত্তি করে প্যারেটো তার বক্তব্য প্রতিষ্ঠিত করেন। তিনি যে প্যারেটো অপটিমালিটির যে মূল বক্তব্য আমি একটু আগে আলোচনা করে আসছি, সেই বক্তব্যটা উনি কতগুলো শর্ত বা অ্যাসাম্পশনের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত করেন। তো এই শর্তগুলি হচ্ছে, 1 নাম্বার, বাজারে পূর্ণ প্রতিযোগিতা বিরাজমান। যে অর্থনীতিটা বা যে সমাজ ব্যবস্থাকে বিবেচনা করা হবে, সেই সমাজ ব্যবস্থায় কি থাকবে? পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান থাকবে। 2 নাম্বার হচ্ছে ভোগ এবং উৎপাদন ক্ষেত্রে কোনো বাহ্যিক প্রভাব থাকবে না। 3 হচ্ছে উৎপাদন অপেক্ষক এবং উপযোগ অপেক্ষক নির্দিষ্ট থাকবে। 4 নাম্বার হচ্ছে নিরপেক্ষ রেখা এবং সম উৎপাদন রেখা মূল বিন্দুর দিকে উত্তল হবে। 5 নাম্বার হচ্ছে পণ্য এবং উৎপাদনের একক ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে বিভাজ্য হবে। 6 নাম্বার হচ্ছে অর্থনীতিতে সরকারি হস্তক্ষেপ থাকবে না, ভোক্তা ও উৎপাদনকারী যুক্তিশীল আচরণ করবে। তাহলে এই যে 6টা অ্যাসাম্পশন বা 6টি শর্ত রয়েছে বা অনুমিতি শর্ত আছে, সেই 6টি শর্তের উপরে ভিত্তি করে প্যারেটো তার যে প্যারেটো অপটিমালিটির যে মূল বক্তব্য, সেই বক্তব্যটা তিনি এই অনুমিতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত করেন। অনেক সময় দেখা যায় পরীক্ষায় শুধুমাত্র এই অ্যাসাম্পশনগুলি পরীক্ষায় আসে। সংক্ষিপ্ত প্রশ্নে বলতে পারে যে প্যারেটো অপটিমালিটি কাকে বলে, তা প্যারেটো অপটিমালিটি এই প্যারেটোর যে অনুমিতি বা অ্যাসাম্পশনগুলি রয়েছে, সেই অ্যাসাম্পশনগুলি লিখো। তাহলে আমাদের যে এখানে প্রথমে আমরা অপটিমালিটি সংজ্ঞা দিব, প্যারেটো অপটিমালিটির, তারপরে হচ্ছে এই যে 6টা অনুমিতি বা শর্ত রয়েছে, সেই অনুমিতি বা শর্তগুলি আমরা লিখলেই প্রশ্নটার আনসার হয়ে যাবে। আর এখানে যেহেতু আমাদের প্রশ্নটা হচ্ছে যে প্যারেটোর মার্জিনাল কন্ডিশনস ফর প্যারেটো অপটিমালিটি, অর্থাৎ প্যারেটো কাম্যতার প্রান্তিক শর্তাবলী। প্যারেটো কাম্যতার প্রান্তিক শর্তাবলী যদি আমাদেরকে আলোচনা অথবা প্যারেটো অপটিমালিটি ব্যাখ্যা করো সমালোচনা সহ কিংবা সহ বড় প্রশ্ন থাকে, তখন কিন্তু পুরো প্রশ্নটাই আমাদেরকে আলোচনা করতে হবে। তখন একদম সংজ্ঞা থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রান্তিকতার 3টি শর্ত প্রত্যেকটি আলোচনা করতে হবে। প্যারেটো কাম্যতার প্রান্তিক শর্তাবলী বা মার্জিনাল কন্ডিশনস ফর প্যারেটো অপটিমালিটি। মার্জিনাল কন্ডিশনস ফর প্যারেটো অপটিমালিটি। প্যারেটো কাম্যতার অনুমিত বা শর্তসমূহের আলোকে কতগুলো প্রান্তিক শর্ত পূরণ হলে সমাজে চূড়ান্ত কাম্য অবস্থা বা প্যারেটো অপটিমালিটি বা প্যারেটো কাম্যতা, চূড়ান্ত কাম্য অবস্থা বা প্যারেটো কাম্যতা, এখানে প্যারেটো কাম্যতা প্যারেটো চূড়ান্ত কাম্য অবস্থা বা প্যারেটো কাম্যতা অর্জিত হয় বলে মনে করা হয়। অনুমিত আমরা যে এর আগে অ্যাসাম্পশনগুলি দেখে আসছি, সেই অ্যাসাম্পশনগুলির আলোকে কতগুলি প্রান্তিক শর্ত পূরণ হলে সমাজে চূড়ান্ত কাম্য অবস্থা বা প্যারেটো কাম্যতা অর্জিত হয় বলে মনে করা হয়। যেমন ভোগের ক্ষেত্রে বিনিময় কাম্যতা 1 নাম্বার, ভোগের ক্ষেত্রে বিনিময় কাম্যতা বা ভোগের ক্ষেত্রে হচ্ছে প্রান্তিক শর্ত। 2 নাম্বার হচ্ছে উৎপাদন ক্ষেত্রে কাম্যতা বা উৎপাদন ক্ষেত্রে প্রান্তিক শর্ত। 3 হচ্ছে সার্বিক কাম্যতা, এক্ষেত্রে হচ্ছে ভোগ এবং উৎপাদন ক্ষেত্রে সার্বিক শর্ত। তাইলে 3টা প্রান্তিকতার 3টি শর্ত যদি
ফিল আপ হয়, তাহলে আমরা বলবো যে সমাজে চূড়ান্ত কাম্য অবস্থা বা প্যারেটো অপটিমালিটি অর্জিত হয়েছে। যে প্যারেটো কাম্যতা, সেই প্যারেটো কাম্যতাকে আবার ভোগের মানে প্রান্তিক শর্তও বলা হয়। নিম্নে প্যারেটো সমাজে উনি ধরে নিয়েছেন যে একটা সমাজের মধ্যে, আমরা যদি ধরে নিই যে একটি নিম্নে সমাজের মধ্যে যেই সমাজটাকে আমরা চিন্তা করব, যেই সমাজে আমরা প্যারেটো অপটিমালিটি নিয়ে আলোচনা করব, সেই সমাজে দুজন ভোক্তা, দুজন উৎপাদনকারী, দুটি উপকরণের উদাহরণ নিয়ে প্যারেটো কাম্যতার প্রান্তিক শর্তাবলী আলোচনা করা হয়। দুজন ভোক্তা এবং দুজন উৎপাদনকারী, দুজন ভোক্তা, দুজন উৎপাদনকারী এবং দুটি উপকরণ থাকবে, এই উদাহরণ নিয়ে প্যারেটো কাম্যতার প্রান্তিক শর্তাবলী আলোচনা করা হয়। প্রথমে যে প্রান্তিকতার যে প্রথম শর্তটা, এই তিনটি শর্ত সহকারে আলোচনা করলে আজকের ক্লাসটি অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য আমি তোমাদেরকে এই প্রশ্নটির উত্তর দুটি অংশে বিভক্ত করে আলোচনা করব। তো প্রথমে হচ্ছে কি যে ভোগের ক্ষেত্রে প্রান্তিক শর্ত। ভোগের ক্ষেত্রে প্রান্তিক শর্ত। প্যারেটোর মতে সমাজে মানুষের মধ্যে ভোগ্যপণ্যের বিনিময় হবে, যে প্যারেটোর মধ্যে সমাজে মানুষের মধ্যে ভোগ্যপণ্যের বিনিময় হয়। এমন যদি হয় যে আর কোনো বিনিময়ের প্রক্রিয়ায় একজনের উপযোগ না কমিয়ে অপর একজনের উপযোগ বাড়ানো যায় না, তবে সেই অবস্থাটাকে ভোগের ক্ষেত্রে কাম্য অবস্থা বলা হয়। একটি প্রান্তিক শর্ত পূরণ হলে ভোগের ক্ষেত্রে প্রান্তিক শর্ত বা বিনিময় কাম্যতা অর্জিত হয়। এই শর্তটি হচ্ছে সমাজের সকল ভোক্তার ক্ষেত্রে পণ্য সময়ের প্রান্তিক বদলের হার এবং দামের অনুপাত পরস্পর সমান হতে হবে। আমরা এর আগে অ্যাসাম্পশনে দেখে আসছি যে নিরপেক্ষ রেখা এবং সমউৎপাদন রেখা মূল বিন্দুর দিকে উত্তল হয়, উৎপাদন অপেক্ষক, উপযোগ অপেক্ষক নির্দিষ্ট থাকে, অর্থাৎ অ্যাসাম্পশনগুলি হচ্ছে এই যে প্রান্তিকতার শর্ত, সেই প্রান্তিকতার শর্তগুলির জন্য অ্যাসাম্পশনগুলি হচ্ছে মূল ভিত্তি। তাহলে ভোগের ক্ষেত্রে প্রান্তিক শর্ত সেটা কি? সেটা হচ্ছে যে সমাজে মানুষের, প্যারেটো মনে করেন যে সমাজের মানুষের মধ্যে ভোগ্যপণ্যের বিনিময় হয়। এমন যদি হয় যে আর কোনো বিনিময়ের প্রক্রিয়ায় একজনের উপযোগ না কমিয়ে অপর একজনের উপযোগ বাড়ানো যায় না, তবে সে অবস্থাকে ভোগের ক্ষেত্রে কাম্য অবস্থা বলা হয়। একটি প্রান্তিক শর্ত পূরণ হলে ভোগের ক্ষেত্রে যে বিনিময় কাম্যতা বা প্রান্তিক শর্ত সেটা অর্জিত হয়। এই শর্তটা হচ্ছে যে সমাজের সকল ভোক্তার ক্ষেত্রে পণ্যসমূহের প্রান্তিক বদলের হার, অর্থাৎ মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন এবং দামের অনুপাত পরস্পর সমান হতে হবে। এই শর্তটা যদি প্রতিফলিত হয় তবেই ভোগের ক্ষেত্রে প্যারেটো কাম্যতা অর্জিত হবে। ধরি সমাজের এ এবং বি, আমরা এর আগে দেখে নিয়েছি যে সমাজ ব্যবস্থাকে আলোচনা করা হয় সেখানে দুজন ব্যক্তি, দুটি পণ্য, দুজন ভোক্তা, দুজন উৎপাদনকারী এবং দুটি পণ্যের উদাহরণ নিয়ে এই প্রান্তিকতার শর্তগুলি আলোচনা করা হয়। তাহলে ধরি সমাজের এ এবং বি দুজন ব্যক্তি এক্স এবং ওয়াই দুটি পণ্য ভোগ করে। তাহলে এ ব্যক্তির বেলায় ভারসাম্যের যে একটা শর্ত পূরণ হতে হবে, যেহেতু ব্যক্তি দুজন, তাহলে দুজন ব্যক্তির বেলায় এ ব্যক্তির বেলায় ভারসাম্যের শর্ত হচ্ছে মার্জিনাল MRS XY ফর কি এ ব্যক্তি, XY দ্রব্যের জন্য প্রান্তিক বদলে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, প্রান্তিক বদলের হার
ইকুয়াল টু হবে কি তার দামের px বাই py। xy দ্রব্যের প্রান্তিক বদলের হার এ ব্যক্তির xy দ্রব্যের জন্য প্রান্তিক বদলের হারটা তার দুটি দ্রব্যের দামের অনুপাতের সমান হবে। বি ব্যক্তির বেলায় ভারসাম্যের শর্ত হচ্ছে মার্জিনাল MRS XY ফর বি ব্যক্তি ইকুয়াল টু হবে px বাই py। দামের px বাই py টা হচ্ছে দামের অনুপাত, দুটি দ্রব্যের দামের অনুপাত যখনই তার প্রান্তিক বদলের হারের সমান হবে তখনই কি হবে, তখনই ভোগের ক্ষেত্রে প্রান্তিক যে শর্ত বা প্যারেটো কাম্যতা বিনিময়, ভোগের ক্ষেত্রে বিনিময় কাম্যতা অর্জিত হবে। এবং আমরা জানি যে এখানে বাজারে পণ্য প্রতিযোগিতা বিদ্যমান থাকে। তো বাজারে পণ্য প্রতিযোগিতা বিদ্যমান থাকলে এ এবং বি উভয় ব্যক্তির নিকট এক্স এবং ওয়াই পণ্যের দামের অনুপাত হয় কি px বাই py। এটা হচ্ছে ভাগ আকারে দেখানো আছে px বাই py। এটাকে তোমরা লিখতে পারো px, এভাবে দাগ দিয়েও লিখতে পারো px বাই py। বাজারে পণ্য প্রতিযোগিতা থাকলে এ এবং বি উভয় ব্যক্তির নিকট এক্স এবং ওয়াই পণ্যের দামের অনুপাত অর্থাৎ px বাই py পরস্পর সমান হবে যদি MRX কি বলছে, যদি MRS XY A ইকুয়াল টু MRS XY B হয় তবেই ভোগের ক্ষেত্রে কাম্য অবস্থা অর্জিত হয়। অর্থাৎ MRS XY A ব্যক্তি ইকুয়াল টু MRS XY B ব্যক্তি ইকুয়াল টু হচ্ছে px বাই py। অর্থাৎ একটা শর্ত পূরণ হলেই, প্যারেটো বলছিলেন যে একটা শর্ত পূরণ হলেই ভোগের ক্ষেত্রে বিনিময় কাম্যতা অর্জিত হবে। সেই একটা শর্ত হচ্ছে ভোগের ক্ষেত্রে আমরা যে পণ্যসমূহ নিব সেই পণ্যসমূহের প্রান্তিক বদলের হার অর্থাৎ তার MRS সমান সমান হবে তার দামের অনুপাতের। এই জন্য যেহেতু এখানে দুজন ব্যক্তি এ এবং বি ব্যক্তি, তাহলে এ ব্যক্তির বেলায় ভারসাম্যের শর্ত হচ্ছে MRS XY A ইকুয়াল টু তার MRS XY A হচ্ছে তার পণ্য সময়ের প্রান্তিক বদলের হার ইকুয়াল টু হচ্ছে তার দামের অনুপাত px বাই py। x দ্রব্যের জন্য দাম, y দ্রব্যের জন্য দাম, এই দুটি দামের অনুপাত। বি ব্যক্তির বেলায় ভারসাম্যের শর্ত হচ্ছে MRS XY B ইকুয়াল টু হচ্ছে px বাই py। তাহলে এর আগের অনুমিতি বা শর্তটি ছিল যে বাজারে পণ্য প্রতিযোগিতা বিদ্যমান থাকবে। বাজারে যদি পণ্য প্রতিযোগিতা বিদ্যমান থাকলে এ এবং বি উভয় ব্যক্তির নিকট XY পণ্যের দামের অনুপাত পরস্পর সমান হবে যদি MRS XY কি বলছেন, যদি MRS XY A ব্যক্তি ইকুয়াল টু MRS XY B ব্যক্তি হয় তবে ভোগের ক্ষেত্রে কাম্য অবস্থা অর্জিত হয়। অর্থাৎ মূল শর্তটা হচ্ছে এই শর্তটা, MRS XY A ব্যক্তি ইকুয়াল টু হবে MRS XY B ব্যক্তি ইকুয়াল টু হচ্ছে তাদের পণ্যসমূহের দামের অনুপাত। যে জায়গায় সমান হবে সেটাই হচ্ছে কেবলমাত্র প্যারেটোর ভোগের ক্ষেত্রে বিনিময় কাম্যতা, সেই জায়গাতে অর্জিত হবে। এখানে দেখো তোমাদের জন্য আমি একটা চিত্র অঙ্কন করে রেখেছি, যে চিত্রটাকে যে একটা বক্সের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, যে বক্সটাকে বলা হয় তাকে এইজওয়ার্থ বক্স। এই এইজওয়ার্থ বক্সের মাধ্যমে এইজওয়ার্থ বক্স ডায়াগ্রাম ব্যবহার করে আমাদের যে প্যারেটোর বিনিময়ের ক্ষেত্রে কাম্যতা বা প্যারেটো অপটিমালিটি যে প্রান্তিকতা শর্তগুলি, সেই প্রান্তিকতা শর্তগুলি আলোচনা করা হয় বা ব্যাখ্যা করা হয়। এখানে দেখো যে বরাবরের মতোই আমাদের কিন্তু একটা বক্স, এটা একটা বক্স আছে, এখানে বক্সের দেখো এই পাশে হচ্ছে বিন্দু হচ্ছে, এইখানে হচ্ছে 0 ও প্রাইম, আর এই পাশে হচ্ছে ভূমি অক্ষে, যেটা ভূমি অক্ষে হচ্ছে x পণ্য,
আর এই যে ও অর্থাৎ ও এক্স অক্ষটা হচ্ছে ভূমি অক্ষ, এই অক্ষ হচ্ছে এক্স পণ্য, এবং ও ওয়াই যে অক্ষটা আছে সেটা হচ্ছে লম্ব অক্ষ, সেই লম্ব অক্ষে হচ্ছে ওয়াই পণ্য দেখানো হয়েছে বা ধরে নেওয়া হয়েছে যে আমার ভূমি অক্ষ হচ্ছে ওয়াই পণ্য, ভূমি অক্ষ হচ্ছে এক্স পণ্য এবং লম্ব অক্ষ হচ্ছে ওয়াই পণ্য। A1, A2, A3 এগুলি হচ্ছে কি, এগুলি হচ্ছে নিরপেক্ষ রেখা। এখানে আমরা জানি একই চিত্রের মধ্যে যখন পরপর অনেকগুলি নিরপেক্ষ রেখা থাকে সেটাকে বলা হয় থাকে নিরপেক্ষ মানচিত্র, নিরপেক্ষ ইন্ডিফারেন্স ম্যাপ। সেই এখানে দেখো A1, A2, A3 তিনটা হচ্ছে এ ব্যক্তির ইন্ডিফারেন্স কার্ভ বা নিরপেক্ষ মানচিত্র, তিনটা নিরপেক্ষ রেখা, তিনটা নিরপেক্ষ রেখায় নিরপেক্ষ মানচিত্র প্রকাশ করে। এবং B1, B2, B3, B1 অর্থাৎ উল্টা করে যেগুলি আছে, এই যে এই রেখাগুলি উল্টা করে যেগুলি আছে, ও এর দিকে যেগুলি আছে সেগুলি হচ্ছে B1, B2, B3, B1, B2, B3 এই তিনটা হচ্ছে বি ব্যক্তির নিরপেক্ষ রেখা, যেটা নিরপেক্ষ মানচিত্র প্রকাশ করছে। আর A1, A2, A3 যেটা ও প্রাইমের দিকে হচ্ছে, ও প্রাইমের দিকে হচ্ছে মুখ করা, সেগুলো হচ্ছে এ ব্যক্তির তিনটি নিরপেক্ষ রেখা, যেটা নিরপেক্ষ মানচিত্র এখানে নির্দেশ করেছে। তো আমরা জানি নিরপেক্ষ রেখার ঢাল কি দেখায়। নিরপেক্ষ রেখার ঢাল হচ্ছে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, প্রান্তিক দুটি পণ্যের প্রান্তিক বদলের হার। দুটি পণ্যের নিরপেক্ষ রেখার ঢাল বা স্লোপ, যেটা নিরপেক্ষ রেখার ঢাল বা স্লোপ কি দেখায়, নিরপেক্ষ রেখার ঢাল বা স্লোপ দেখা যাচ্ছে দুটি পণ্যের প্রান্তিক বদলের হার অর্থাৎ এমআরএস নির্দেশ করে। সুতরাং চিত্র অনুসারে এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু অর্থাৎ এমআরএস এক্স ওয়াই এ বি A1, A2, A3 তিনটা নিরপেক্ষ রেখা হচ্ছে এ ব্যক্তির জন্য, তিনটা নিরপেক্ষ মানচিত্র, এটা হচ্ছে নিরপেক্ষ মানচিত্র এ ব্যক্তির। B1, B2, B3 এই তিনটা হচ্ছে বি ব্যক্তির। হ্যাঁ, তাহলে আমরা জানি যে এ ব্যক্তির মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন সমান সমান হবে বি ব্যক্তির মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন ফর এক্স এন্ড ওয়াই গুডস। তাহলে চিত্র অনুসারে কি হবে, এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু, তিনটা বিন্দুতে কি হবে, এমআরএস এক্স ওয়াই এ ইকুয়াল টু হবে, এই দেখো এমআরএস এক্স ওয়াই এ ইকুয়াল টু এমআরএস এক্স ওয়াই বি, এই শর্তটি প্রতিষ্ঠিত হবে। এবং এই এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু তিনটা বিন্দুকে আমরা যোগ করে এই তিনটা বিন্দুতে দুটি রেখা পরস্পরকে কি করেছে, ছেদ করে না, কখনো স্পর্শ করেছে। নিরপেক্ষ রেখা কখনো পরস্পরকে কি করে, নিরপেক্ষ রেখা ছেদ করে না। দুটি নিরপেক্ষ রেখা পরস্পরকে ছেদ করে, সেখানে ছেদ করাতে সেই ছেদ বিন্দুটাই হচ্ছে কি ভারসাম্য বিন্দু। সেই এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু তিনটা বিন্দুতে কি হচ্ছে, তিনটা বিন্দু যোগ করে যে ও এবং ও প্রাইম যে রেখাটা পাওয়া যায়, এই যে রেখাটা ও, এই ও অরিজিন ও থেকে শুরু করে ও প্রাইম পর্যন্ত যে রেখাটা আমরা টানলাম, সেই রেখাটার নাম হচ্ছে কন্ট্রাক্ট কার্ভ বা সংযোগ রেখা। প্যারেটোর ভাষ্য মধ্যে এই সংযোগ রেখার উপরে যে বিন্দুগুলি অবস্থিত, সেই বিন্দুগুলাতে ভোক্তাগণ কাম্য অবস্থায় পৌঁছে। এখন আমরা প্যারেটোর ব্যাখ্যায় আসি। দেখো যে প্যারেটো বলছেন যে এই যে সংযোগ কার্ভটা আছে বা কন্ট্রাক্ট চুক্তি রেখা বা কন্ট্রাক্ট কার্ভ আছে, কন্ট্রাক্ট হবে, এটা কন্ট্রাক্ট না কন্ট্রাক্ট হবে, যাই হোক কন্ট্রাক্ট কার্ভ হবে। তাহলে এই চুক্তি রেখাটাই হচ্ছে, এই চুক্তি রেখার উপরে যে বিন্দুগুলি অবস্থিত থাকবে সেই বিন্দুগুলাতেই কি হবে, ভোক্তাগণ
কাম্য অবস্থায় পৌঁছাবে, এটা হচ্ছে প্যারেটোর মতে। কারণ প্যারেটোর মতে হচ্ছে বাজারে পণ্য প্রতিযোগিতা বিদ্যমান এবং নিরপেক্ষ রেখাগুলি মূল বিন্দুর দিকে উত্থল থাকবে। এখানে উৎপাদন অপেক্ষক, নিরপেক্ষ এবং উপযোগ অপেক্ষক নির্দিষ্ট থাকবে এবং বাজারে পণ্য প্রতিযোগিতা বিদ্যমান থাকবে। এবং এক্ষেত্রে দুজন ব্যক্তি, দুটি উপকরণ, দুজন কি থাকে, দুজন ভোক্তা, দুজন উৎপাদনকারী এবং দুটি উপকরণ নিয়ে আলোচনা করা হয়। এই জন্য এখানে এ এবং বি দুজন ব্যক্তিকে ধরা হয়েছে এবং এক্স এবং ওয়াই দুটি পণ্যকে ধরা হয়েছে। এই উদাহরণের মাধ্যমে প্যারেটো অপটিমালিটিটা ব্যাখ্যা করা হয়। তাহলে এই এ ব্যক্তি নিরপেক্ষ রেখায়, একটা নিরপেক্ষ রেখায় কি দেখায়, নিরপেক্ষ রেখার ঢাল কি দেখায়, দুটি পণ্যের প্রান্তিক বদলের হার, এক্স এবং ওয়াই দুটি পণ্যের প্রান্তিক বদলের হার। তাহলে এ নিরপেক্ষ, এ ব্যক্তির জন্য যে নিরপেক্ষ ম্যাপ আছে এখানে, তাহলে প্রতিটা রেখায় হচ্ছে এমআরএস এক্স ওয়াই এ দেখায়, যেখানে এ বিন্দুতে এই এ বি এবং সি বিন্দুতে যেটা বি রেখা, এই যে বি নিরপেক্ষ, বি ব্যক্তি নিরপেক্ষ রেখার সাথে স্পর্শ করে যে বিন্দু, সেখানে ভারসাম্য, সেখানে হচ্ছে কি বি ব্যক্তির এমআরএস এক্স ওয়াই বি ব্যক্তির যে সমান সমান দুটি, এই এ বিন্দু বি বিন্দু এবং সি বিন্দুতে দুজন ব্যক্তির প্রান্তিক বদল, দুটি পণ্যের জন্য প্রান্তিক বদলের হার সমান হয়। তাহলে এবং প্যারেটোর ভাষ্য মতে এই যে এই রেখাগুলোকে, এই বিন্দুগুলোর মধ্য দিয়ে এই বিন্দুগুলোকে যোগ করলে যে রেখাটা পাওয়া যায় সেটাই হচ্ছে চুক্তি রেখা বা কন্ট্যাক্ট কার্ভ, বা এটাকে সংযোগ রেখা বলা হয়। তো প্যারেটোর মতে যে এই সংযোগ রেখার উপরে যে বিন্দুগুলা, সেই বিন্দুগুলাতেই কেবলমাত্র ভোক্তা কাম্য অবস্থায় পৌঁছে এবং এই রেখার বাইরের কোনো বিন্দুতে সে কাম্য অবস্থা অর্জিত হয় না। কেন হয় না এটা আমরা একটু ব্যাখ্যা দেখব। যে এই বিন্দুগুলোর বাইরে যদি কোনো একটা বিন্দু, যেমন এ বি সি তিনটা বিন্দু আছে আমার এখানে, তিনটা হচ্ছে কন্ট্যাক্ট কার্ভের উপরের মধ্যে আছে, তিনটা হচ্ছে কাম্য অবস্থা বা কাম্য অবস্থায় রয়েছে, যেখানে এ ব্যক্তি এবং বি ব্যক্তি দুটি পণ্যের জন্য প্রান্তিক বদলের হার তাদের দামের অনুপাত পিএক্স বাই পিওয়াই দামের অনুপাতের সমান, পরস্পর দামের অনুপাতটাও পরস্পর সমান, যেখানে সেটাই হচ্ছে মূলত কি সেটাই হচ্ছে কাম্যতার শর্ত। সেই শর্তটা কেবলমাত্র কন্ট্যাক্ট রেখার উপরের যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলোতেই ফুলফিল হয়। এখন প্রশ্ন হচ্ছে, যদি কন্ট্যাক্ট কার্ভের বাইরে কোনো জায়গায় দুটি রেখা পরস্পরকে কি করে, দুটি রেখা পরস্পরকে আমরা জানি কখনো কিন্তু ছেদ করে না, স্পর্শ করে। তাহলে দেখো যে এই তিনটি এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দুর বাইরেও যদি কোনো বিন্দু থাকে যেখানে দুটি নিরপেক্ষ রেখা মিলিত হয়, ধরে নিলাম আমরা এটা হচ্ছে ডি বিন্দু। যদি মনে করি এটা এই কন্ট্যাক্ট কার্ভের বাহিরের একটা বিন্দু, প্যারেটো যেহেতু বলেছেন যে কন্ট্যাক্ট কার্ভের উপরেই যে বিন্দুগুলি আছে সেই বিন্দুতেই কেবলমাত্র ভোক্তা কি হচ্ছে কাম্য অবস্থায় পৌঁছে, সেখানেই তার যে কাম্য অবস্থার যে শর্তগুলি আছে সেই শর্তগুলি ফুলফিল হয়। এখন প্রশ্ন হচ্ছে যে যদি বাইরের কোনো বিন্দুতে দুটি নিরপেক্ষ রেখার এমআরএস এক্স ওয়াই এখানে ছেদ করেছে, দুটি নিরপেক্ষ রেখা পরস্পরকে, যে ধরে নিলাম এটা হচ্ছে ডি বিন্দু, এই বিন্দুটা। আচ্ছা, তাহলে ডি বিন্দুতে যদি দুটি রেখা পরস্পর ছেদ করে তাহলে এখানে কি হয়, দুটি নিরপেক্ষ রেখার এমআরএক্স প্যারেটোর মতে এখানে কাম্য অবস্থা অর্জিত হবে না। কেন হবে না? কারণ ডি থেকে যদি আমি সি বিন্দুতে, আমরা যদি এই ডি বিন্দু থেকে শুরু করে সি বিন্দুতে অবস্থান করি তাহলে কি হয় দেখো, অর্থাৎ এটা হচ্ছে কি ভোগের ক্ষেত্রে বিনিময় করতে হবে। হ্যাঁ, প্যারেটোর মধ্যে হচ্ছে সমাজের মানুষের মধ্যে সমাজে ধরে নেওয়া হয়েছে যে সমাজে ভোগ্যপণ্যের বিনিময় হয়। তাহলে সে কি করবে, ডি বিন্দুতে থাকবে না। যদি কোনো কারণে আমরা ডি বিন্দু থেকে বিনিময় চুক্তি অনুসারে চুক্তিটা পরিবর্তন হয়, ডি বিন্দু থেকে সে সি বিন্দুতে অবস্থান করে, বিনিময় চুক্তি যদি পরিবর্তন করে তাহলে কি হবে, বি ব্যক্তির উপযোগ ঠিক থাকে। দেখো সি বিন্দুতে এখানে হচ্ছে এটা বি1 নিরপেক্ষ রেখা, এটা হচ্ছে A3 নিরপেক্ষ রেখা, দুইটার স্পর্শক বিন্দুটা হচ্ছে সি বিন্দু। এখন ডি বিন্দুতে হচ্ছে বাইরের বিন্দু, কন্ট্যাক্ট কার্ভের বাইরের বিন্দু, এই বাইরের বিন্দুতে প্যারেটোর মতে হচ্ছে এখানে কাম্যতা অর্জিত হবে না।
কারণ প্যারেটোর মতে হচ্ছে যে সমাজে ভোগের ক্ষেত্রে পণ্যগুলির বিনিময় হয়। আচ্ছা, আমরা ধরে নিলাম এটা হচ্ছে একটা ডি বিন্দু। আমরা যদি এই ডি বিন্দু থেকে বিনিময় চুক্তিটা পরিবর্তন করে সি বিন্দুতে আসি, তাহলে কি হয়? তাহলে দেখা যাবে যে বি ব্যক্তির এখানে উপযোগ ঠিক থাকে, বি ব্যক্তি বি1 নিরপেক্ষ রেখায় অবস্থান করে, কিন্তু এ ব্যক্তি এক্ষেত্রে দেখা যায় A3 নিরপেক্ষ রেখায় অবস্থান করে। এখানে ডি তে দেখো, ডি বিন্দুতে তোমরা যে বিষয়টি খেয়াল করবে যে ডি বিন্দুতে কেন হবে না, কারণ ডি বিন্দুতে হচ্ছে নিরপেক্ষ রেখা, এ ব্যক্তির নিরপেক্ষ রেখা হচ্ছে A2, এবং এই ডি বিন্দুতে বি ব্যক্তির নিরপেক্ষ রেখা হচ্ছে B2। দুটি নিরপেক্ষ রেখা A2 এবং এ ব্যক্তির নিরপেক্ষ রেখা A2 এবং বি ব্যক্তির নিরপেক্ষ রেখা B2, দুইটির মিলিত বিন্দু হচ্ছে ডি বিন্দু। এখন বিনিময় চুক্তির যদি পরিবর্তন হয়, ডি থেকে যদি আমরা সি তে অবস্থান করি, তাইলে বি ব্যক্তি কিন্তু B2 নিরপেক্ষ রেখায় অবস্থান করে, একই নিরপেক্ষ রেখায়, কিন্তু এ ব্যক্তি তখন আর এই A2 নিরপেক্ষ রেখায় থাকে না, সে কি করে A3 নিরপেক্ষ রেখায় চলে যায়, তার উপযোগটা তখন বৃদ্ধি পায়। তখন কি হচ্ছে, তখন ডি বিন্দুর চেয়ে সি বিন্দুটা কিন্তু অধিক কাম্য, কারণ কেউ তখন আর ডি বিন্দুতে অবস্থান করতে চাইবে না, অর্থাৎ কনট্রাপ কার্ভের উপরের বিন্দুগুলাই হচ্ছে অধিকতর কাম্য, এটাই প্রমাণিত। কারণ ডি বিন্দুতে অবস্থান করলে তাহলে কি হয়, দুজন ব্যক্তি দুটি A2 এবং এ ব্যক্তি A2 নিরপেক্ষ রেখা এবং বি ব্যক্তি B2 নিরপেক্ষ রেখায় অবস্থান করে, এটা হচ্ছে বাহিরের বিন্দু, কন্ট্রাক্ট কার্ভের বাহিরের বিন্দু। এখন সমাজে যেহেতু বিনিময় হয়, বিনিময় চুক্তির যদি পরিবর্তন হয়, ডি থেকে যদি সি বিন্দুতে আসে, তাহলে বি ব্যক্তি কিন্তু B2 নিরপেক্ষ রেখায় অবস্থান করে, কিন্তু এ ব্যক্তি A2 নিরপেক্ষ রেখা থেকে উপরের নিরপেক্ষ রেখা A3 তে চলে যায়। কাজে এই ডি বিন্দুর চেয়ে সি বিন্দু কিন্তু অধিক কাম্য, কারণ এক্ষেত্রে একজনের উপযোগ ঠিক থাকে কিন্তু আরেকজনের উপযোগ অনেক বেড়ে যায়। সে উপরে নিরপেক্ষ, আমরা জানি নিচের নিরপেক্ষ রেখার চেয়ে উপরে নিরপেক্ষ রেখা অধিক উপযোগ নির্দেশ করে। একইভাবে আমরা যদি বলি যে ডি থেকে যদি সে বি তে আসে, তাহলে কি অবস্থা হয়, এই ডি বিন্দু থেকে সে যদি বি বিন্দুতে আসে, তাহলে কি অবস্থা হয় দেখো, বি বিন্দুটা তখন কি হবে, অধিক কাম্য হবে। অনুরূপভাবে আমরা এটার মতোই সি বিন্দুর মতোই বলতে পারি, ডি থেকে বি বিন্দুটা হচ্ছে কি অধিক কাম্য, কারণ ডি থেকে বি বিন্দুতে এ ব্যক্তির উপযোগটা, ডি থেকে যদি আমরা বি বিন্দুতে আসি, তাহলে কিন্তু এ ব্যক্তির উপযোগটা ঠিক থাকে, থাকলেও বি ব্যক্তি কিন্তু লাভবান হয়। না, এখানে আরেকটা বিষয় তোমরা লক্ষ্য করো, আমরা যখন প্রথমে বলছি কি ডি বিন্দুটা হচ্ছে এ ব্যক্তির A2 নিরপেক্ষ রেখা এবং B1 নিরপেক্ষ রেখা, B2 না, সরি B2 নিরপেক্ষ রেখা না, B2 হচ্ছে এই নিরপেক্ষ রেখাটা হচ্ছে B2, এটা ডি বিন্দুতে হচ্ছে কি, ডি বিন্দুতে হচ্ছে B1 নিরপেক্ষ রেখা এবং A2 নিরপেক্ষ রেখা, দুটির ছেদ বিন্দু হচ্ছে ডি বিন্দু। এই ডি থেকে যদি আমি সি তে অবস্থান করি বিনিময় চুক্তি অনুসারে, তাহলে কি হয়, বি ব্যক্তি একই নিরপেক্ষ রেখায়, সে B1 নিরপেক্ষ রেখায় কিন্তু সি বিন্দুতে সে কিন্তু B1 নিরপেক্ষ রেখায় অবস্থান করে, কিন্তু এ ব্যক্তি কি করে এই A2 নিরপেক্ষ রেখা থেকে A3 নিরপেক্ষ রেখাতে অবস্থান করে, তখন সে উপরে নিরপেক্ষ রেখা যায়, যার ফলে দেখা যাচ্ছে এই ডি থেকে সি তে যাওয়ার ফলে বি ব্যক্তির উপযোগ ঠিক থাকে, কিন্তু এ ব্যক্তি বেশি লাভবান হয়, কাজে ডির চেয়ে সি বিন্দু হচ্ছে অধিক কাম্য। অনুরূপভাবে ডি থেকে যদি বিনিময় চুক্তি পরিবর্তন করে বি বিন্দুতে আসে, তাহলে দেখো কি হয়, তাহলে বি বিন্দুতে হচ্ছে কি
বি বিন্দুটা হচ্ছে A2 নিরপেক্ষ রেখা, এক্ষেত্রে এ ব্যক্তি কি হয় A2 নিরপেক্ষ রেখা এবং এদিকে হচ্ছে B1 নিরপেক্ষ রেখা। তো B1 নিরপেক্ষ রেখা এবং A2 নিরপেক্ষ রেখা, বি ব্যক্তির প্রথম নিরপেক্ষ রেখাটা এবং এ ব্যক্তির দ্বিতীয় নিরপেক্ষ রেখাটার সংস্পর্শক বিন্দুটাই হচ্ছে মানে ছেদ বিন্দুটাই হচ্ছে ডি বিন্দু। এখন ডি বিন্দু থেকে যদি বি বিন্দুতে আসি তাহলে কি অবস্থা হয়, তাহলে দেখো যে এখানে B1 ব্যক্তি এখন B2 এই যে B2 রেখায় চলে আসে, B2 নিরপেক্ষ রেখায়। এই বি বিন্দুতে হচ্ছে B2 নিরপেক্ষ রেখা এবং A2 নিরপেক্ষ রেখা, দুটির ছেদ বিন্দুটা হচ্ছে বি বিন্দু। তাহলে এই ক্ষেত্রে এ ব্যক্তির উপযোগ, এ ব্যক্তি তখন একই নিরপেক্ষ রেখায়, সে আগের A2 নিরপেক্ষ রেখায় অবস্থান করে, কিন্তু বি ব্যক্তি B1 নিরপেক্ষ রেখা থেকে B2 নিরপেক্ষ রেখায় চলে আসে, যার ফলে বি বিন্দুতে হচ্ছে ডি বিন্দু থেকে বি বিন্দুতে যদি বিনিময় চুক্তি পরিবর্তন করে, এই ক্ষেত্রে এ ব্যক্তির উপযোগ ঠিক থাকে, কিন্তু বি ব্যক্তির উপযোগটা B1 থেকে B2 তে যাওয়ার ফলে বি ব্যক্তির উপযোগ বেড়ে যায়। তাহলে ডি বিন্দুর চেয়ে বি বিন্দুটা অধিক কাম্য। তাহলে দুটি বিষয় আমরা দেখলাম যে যদি সি বিন্দুতে আসে তাহলে বি ব্যক্তির উপযোগ ঠিক থাকে, কিন্তু এ ব্যক্তির উপযোগ বেড়ে যায়। আর যদি ডি থেকে বিতে আসে তাহলে এ ব্যক্তির উপযোগ ঠিক থাকে, কিন্তু বি ব্যক্তির উপযোগটা বেড়ে যায়। কাজে দেখা যাচ্ছে বাহিরের বিন্দুর চেয়ে কন্টাক্ট কার্ভের বিন্দুতে অধিক কাম্য। কাজেই সংযোগ রেখার বাইরে এ এবং বি ব্যক্তির মধ্যে XY পণ্যের কোনো বিনিময় যদি হয় সেটা কাম্য হতে পারে না। আর সংযোগ রেখার বাইরে দুটি নিরপেক্ষ রেখার যে প্রান্তিক দুটি নিরপেক্ষ রেখার যে প্রান্তিক বদলের হার দেখায়, সেই প্রান্তিক বদলের হার সমান নয়। কিন্তু সংযোগ রেখার বা যে কন্টাক্ট কার্ভটা, এই রেখার যে প্রতিটা বিন্দু এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু, এই তিনটা বিন্দুতে MRS XY A এবং MRS XY B পরস্পর সমান হয়। কাজেই বলা যাচ্ছে যে কন্টাক্ট কার্ভের উপরের বিন্দুগুলাই হচ্ছে বক্তার কাম্য অবস্থা, যেখানে দুটি নিরপেক্ষ রেখা পরস্পরকে স্পর্শ করে এবং এখানে যে কাম্যতার যে শর্ত, সেই শর্তগুলি শর্তগুলি হচ্ছে পূরণ হয় এবং এই বিন্দুগুলাতে ভোগের ক্ষেত্রে বিনিময় কাম্যতা অর্জিত হয়। তাহলে প্যারেটোর যে প্রথম প্রান্তিকতার যে প্রথম শর্তটা, মার্জিনাল কন্ডিশন, যেটা অপটিমালিটির যে প্রথম যে মার্জিনাল কন্ডিশন, সেটা আমরা আজকে আলোচনা করেছি এবং আগামী ক্লাসে আমরা আরো দুটি প্রান্তিকতার আরো দুটি শর্ত রয়েছে, যেমন উৎপাদন ক্ষেত্রে কাম্যতা এবং সার্বিক কাম্যতা। এই দুটি কাম্যতা আগামী ক্লাসে আমি তোমাদেরকে আলোচনা করে দিব। এবং এই ব্যাখ্যাটা, চিত্রের অর্ধেক ব্যাখ্যা এই পেজে তোমাদের জন্য আমি লিখে রেখেছি। আজকের ক্লাসটা তোমরা ভালোভাবে দেখবে। প্যারেটো অপটিমালিটির প্রশ্নটা কিন্তু তোমরা বিভিন্ন ইয়ারের প্রশ্নগুলো যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে প্যারেটো অপটিমালিটির এই প্রশ্নটা কিন্তু অনেক বছর থেকেই কোনো না কোনো সালেই এই প্রশ্নটা পরীক্ষায় আসছে। কাজেই তোমরা প্রশ্নটা বাদ দিবা না। আমি পরপর দুটি ক্লাসে এই প্রশ্নটা আলোচনা করব। আজকে শুরু করেছি, আগামী ক্লাসে ইনশাআল্লাহ শেষ করে দিব। এই দুটো ক্লাস মিলে তোমরা এই প্রশ্নটা শিখে নেবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য শুভকামনা। তো আজকের ভিডিওটা ভালোভাবে দেখবে এবং তোমাদের যে পরীক্ষা, নিকটবর্তী যে পরীক্ষা, সেই পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিতে থাকবে এবং পরীক্ষায় ভালো করবে। তোমাদের ভালো ফলাফলের কামনা করি। আজকের ক্লাসটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।